প্রত্যেক দিন কি রান্না হবে সেটা যারা রান্না করে তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা থালি আইডিয়া। তাহলে চলুন একে একে রেসিপিগুলি শুরু করা যাক। প্রথম পাতের জন্য বানাচ্ছি দুধ শসা। এটা ঠিক শুক্তো নয়, তবে শুক্তোর বিকল্প হিসেবে সার্ভ করতেই পারেন। এর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মসুর ডালের বড়ি। বড়িগুলো একটু লাল করে ভেজে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। কড়াইতে যতটা তেল ছিল ততটা তেল আমার রান্নায় লাগবে না বলে কিছুটা তেল কমিয়ে রেখে তারপর তার মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সিকি চামচ মতো রাঁধুনি। এবার খুব হালকা আছে ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো ছোট সাইজের কেটে রাখা শসা। আমি এখানে একদম ছোট সাইজের শসা ব্যবহার করেছি আর শসাগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে শসাটা 1 মিনিট নাড়াচাড়া করে তারপর চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নেব শসাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন শসাটা নরম হয়ে এসছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। শসাটা যাতে ভালো করে সিদ্ধ হয় তাই জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার শসাটাকে একটু চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মিনিট 5 চাপা দিয়ে রাখলে শসাটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব যে শসাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন শসাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে তৈরি করে নেব একটা গোলা। সামান্য একটু ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। দুধ দিয়ে ময়দাটাকে গুলে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা গুলে নিতে হবে। একবারে যদি দুধটা দিয়ে দিই তাহলে ময়দাটা দলা পাকিয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটাকে গুলে নিতে হবে। ময়দার বদলে চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে যে পরিমাণ শসা নিয়েছি তার জন্য মোটামুটি হাফ চামচ মতো ময়দা নিয়েছি। ময়দাটা ভালো করে গুলে যাওয়ার পর তারপর এর মধ্যে আরও খানিকটা দুধ দিয়ে এই গোলাটাকে একদম পাতলা করে তৈরি করে নিচ্ছি। এবারে এই গোলাটা শসার মধ্যে দিয়ে দেব। ময়দার গোলাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আর সাথে দেব আধ চামচ মতো ঘি। এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলে পরে খেতে বেশ ভালো লাগবে। সব কিছু দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দুধ শসা। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি করে নেব পরের রেসিপি। এর জন্য কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা আলুগুলোকে আমি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে হালকা করে ভেজে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। আলুগুলোকে তুলে রেখে ওই একই তেলের মধ্যে এবার ভেজে নেব কেটে রাখা কুমড়ো। আমি এখানে 400 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে একইভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে কুমড়োটাকেও একইভাবে ভেজে নেব। কুমড়োটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আরেকটা কাজ সেরে নিচ্ছি। নিয়েছি 100 গ্রাম মতো চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। এদিকে দেখে নেব কুমড়োগুলো কতটা ভাজা হয়েছে। কুমড়োগুলোকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। কুমড়োগুলো যখন ভাজা হয়ে বেশ লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে তুলে রাখবো একই পাত্রের মধ্যে। ওহো, কি বানাচ্ছি সেটাই তো বলা হয়নি। বানাচ্ছি কুমড়ো আলুর তরকারি চিংড়ি দিয়ে। সাধারণত নিরামিষ কুমড়ো আলুর তরকারি অর্থাৎ কুমড়োর ছক্কা বানানো হয়ে থাকে। আজকে একটু অন্যভাবে চিংড়ি দিয়ে বেশ একটু মশলা কষিয়ে কুমড়োর তরকারিটা তৈরি করছি। আসলে আমার বাড়িতে কেউই কুমড়ো সেরকম ভালোবাসে না খেতে, তাই জন্য একটু এদিক ওদিক করে রান্না করতে হয় যাতে কুমড়োটা সকলে খেতে পারে। এবারে কুমড়োগুলো তুলে রাখার পরে কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন আর সাথে দিচ্ছি বেশ কয়েকটা রসুন। আমি এই 4-5টা রসুন নিয়েছি, সেগুলোকে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন থেতো করে দিয়ে এবার বেশ ভালো করে রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। সাথে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা, সেটাকেও আমি একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার সব কিছু দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর রসুনগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। ওই বেসিক গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সাথে দিচ্ছি সামান্য একটু জল যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। সব কিছু দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজ আর টমেটোগুলো একটু নরম হয়ে আসবে। 1 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ঘেঁটে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে মশলাটাকে চারদিকে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি।
কড়াইয়ের মাঝখানে যে জায়গাটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়িগুলো। চিংড়িগুলোকে আমি আজকে আলাদা করে আর ভাজিনি, এর মধ্যেই মশলার সাথে একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আলাদা করে ভাজার খুব একটা দরকার পড়ে না। এভাবে মশলার সাথে কষিয়ে নিলেও বেশ সুন্দরভাবে কষানো হয়ে যায় আর বেশ সুন্দর রান্না হয়ে যায়। চিংড়ি আর মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োগুলো। আলু আর কুমড়োগুলো দিয়ে মশলার সাথে আবারও মিনিট খানেক বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটা কুমড়ো আর আলুটা সিদ্ধ হতে জল লাগবে ঠিক ততটাই দিচ্ছি। এবারে আগুনটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নেব কুমড়ো আর আলুগুলোকে। এই মিনিট 5 চাপা দিয়ে রাখলেই দেখবেন আলু আর কুমড়োগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে ঢাকা খুলে একবার চেক করে দেখে নেব আলু আর কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু আর কুমড়োগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি। এবার এটাকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকে আমি এই তরকারিটা একটু ঝোলঝোল রেখেছি, তবে আপনি যদি চান তাহলে একদম ঝোলটা শুকিয়ে নিয়ে একদম গা মাখা করেও তরকারিটা করতে পারেন, সেটাও বেশ ভালো লাগে খেতে। তবে আমার বাড়িতে যেহেতু সবাই একটু ঝোলঝোল পছন্দ করে, সেই জন্য আমি আজকে একটু ঝোলঝোলই রান্না করেছি। আর চিংড়ি মাছ দিলে যে কোনো রান্নার স্বাদই যে সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় সেটা তো আলাদা করে বলার আর কিছুই নেই। যদি কুমড়োটা একটু গা মাখা করে বানান তাহলে এটা রাত্রিবেলা রুটির সাথেও দিব্যি ভালো লাগবে খেতে। তরকারিটা বাটিতে ঢেলে নিয়েছি, এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চলে যাব তৃতীয় আইটেমে। এর জন্য নিয়েছি 6 পিস রুই মাছ। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখছি। মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে মিনিট 10 জন্য একটু রেখে দিচ্ছি। যদিও মাছ খুব একটা রেখে দেওয়ার দরকার পড়ে না, তবুও আমি একটু রেখে দিচ্ছি। এবারে তেল গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেলই নিয়েছি। তেলটা গরম করে কড়াইয়ের চারদিকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে মাছগুলো যখন ভাজবো তখন কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আজকের মাছের রেসিপিটা একদম সাধারণ, রোজকার রান্না করার জন্য একদম আদর্শ। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিয়ে উল্টো পিঠটাও বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো একটু কড়া করে ভাজছি, তবে আপনি চাইলে এতটা নাও ভাজতে পারেন। মাছের দুটো পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে তুলে রাখছি ও একটা পাত্রের মধ্যে। মাছগুলোকে তুলে রেখে এবার বাকি মাছগুলোকেও আমি একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আজকের ভিডিও রেসিপিগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এদিকে দেখুন সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন। সামান্য 1 চিমটে কালো জিরে আমি ফোড়ন দিয়েছি। এর সাথে ফোড়নে দেবো 2 শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 2 বড় সাইজের টমেটো। টমেটোগুলো আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সাথে দিয়েছি 1 টুকরো আদা। আদাটা আমি মোটামুটি 1.5 ইঞ্চি মতো নিয়েছি। এবার আদা আর টমেটোটা বেশ ভালো একটা মিহি পেস্ট তৈরি করে দিয়ে দেবো কড়াইতে। টমেটো আদার পেস্টটা কড়াইতে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় আমি দিচ্ছি শুধুমাত্র হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এছাড়া আর কোনো কিছুই আমি এর মধ্যে দিচ্ছি না। মাছের ঝোলটা একদম হালকা পাতলা হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের এই রেসিপিটা আমি চ্যানেলে এর আগেও একবার শেয়ার করেছিলাম। যদি ডিটেলে দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে, অর্থাৎ মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে এবারে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে আসছে। জলটা দিয়ে একবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। ঝোলটা ফুটে উঠে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন আলুটা একবার চেক করে দেখে নিলাম, আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, মোটামুটি 50% মতো সিদ্ধ হয়েছে। এবার মাছের সাথেও আলুটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি মোটামুটি
মিনিট 5-7 ফুটিয়ে নিয়েছি। এতে আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছের মধ্যেও ঝোলের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। মাছের ঝোলটা একদম তৈরি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা আর সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই একদম শেষে যোগ করবেন, তাহলে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার সেটা মাছের ঝোলে খুব ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেল টমেটো আদা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। থালির সমস্ত আইটেম রেডি। এবারে থালিটাকে সাজিয়ে নেওয়ার পালা। প্রথমেই দিয়েছি ভাত, তার সাথে দিচ্ছি শশার তরকারি, এর সাথে আছে রসুন আর ধনেপাতা ফোড়নের মুসুর ডাল। এই মুসুর ডালের রেসিপিটা কিন্তু আজকের ভিডিওতে নেই। এই ডালের রেসিপিটা আমি চ্যানেলে অনেক দিন আগেই আপলোড করেছিলাম। যদি মুসুর ডালের এই রেসিপিটা আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের এই সাদামাটা থালিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার ফেসবুক পেজে প্রথম ভিডিও দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। আজকের থালির এই আইডিয়াটা কারুর যদি কোনো রকম উপকারে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।